আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মাস্টার ক্লাস করার চেষ্টা করব। আজকে পর্বে আমরা A to Z দেখার চেষ্টা করব, অর্থাৎ ট্যাক্স রিটার্নের আদ্যপান্ত আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা শুরু করি। আমরা লগ ইন করার পরে সাধারণত এই পেজটা দেখতে পাই। এখানে আমরা রেগুলার রিটার্ন অপশনটা পাবো। ওকে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো চলে আসবে, যেখানে থাকবে বেসিক্যালি অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলো আমাদের থাকবে। আমরা অ্যাসেসমেন্ট ট্যাক্স অ্যাসেসমেন্টের যে বেসিক ইনফরমেশনগুলো সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা যদি একটু দেখি, উপর থেকে দেখি রিটার্ন স্কিম, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাসেসমেন্ট ইয়ার এখানে 25-26 মেনশন করা আছে, বাট ইনকাম ইয়ারটা হচ্ছে কিন্তু 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। হ্যাঁ, মূলত ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ইয়ার্সের একটা পার্থক্য থাকে। তো নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে রেসিডেন্স স্ট্যাটাস। আপনি কি রেসিডেন্স নাকি নন রেসিডেন্স? আপনি যদি রেসিডেন্স হয়ে থাকেন তাহলে রেসিডেন্স দেবেন, আর নন রেসিডেন্স হলে নন রেসিডেন্স। একটা বিষয় একটু মনে রাখবেন যে এই পাশের যে অপশনগুলো আছে এগুলো নর্মালি যেভাবে আছে সেভাবেই আমরা দিয়ে থাকি, এখানে খুব একটা চেঞ্জ করি না। হ্যাঁ, চেঞ্জ করি কারা? যারা হচ্ছে নন রেসিডেন্স বা রেসিডেন্সিয়াল ইস্যু নিয়ে যাদের কোনো বিষয় থাকে তাদের ক্ষেত্রে। সাধারণত আমরা বাংলাদেশি যারা বাংলাদেশি টিন হোল্ডার তাদের ক্ষেত্রে এই রেসিডেন্স এবং নন রেসিডেন্স নিয়ে কোনো টেনশন নেই। সেকেন্ড যে অপশনটা আসে সেটা হচ্ছে ট্যাক্স exempted income। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কাদের জন্য? যারা হচ্ছে ফরেন রেমিটেন্স নিয়ে আসেন, ফ্রিল্যান্সাররা কিংবা যারা বাইরে জব করেছেন, অর্থাৎ বিদেশে সৌদি আরব, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা জব করেন বা ওখানে চাকরি করেন, ওখান থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠান, এই ধরনের পার্সনদের জন্য এখানে এইটা আমরা মেনশন করা আছে। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, সেটা ইয়েস আমরা দিতে পারি। ওকে, এইটার পরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে হেড অফ ইনকাম। আমরা জানি যে আয়ের 7টি খাত, এখানে আয়ের 7টি খাত এখানে মেনশন করা আছে। সে সম্পর্কে আমাদের আরো অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো একটু আয়ের খাতগুলো সম্পর্কে একটু জেনে নিতে পারেন। এখানে 7টি খাতের কথা বলা হয়েছে। আমরা যে খাতগুলো থেকে আমাদের আয় হবে সেই খাতগুলো আমরা সাধারণত সিলেক্ট করব। আমি এখানে 3টা আয়ের খাত মেনশন করে রেখেছি। একটা হচ্ছে আয়ের 7টি খাত নিয়ে আমরা ভিডিও আছে, সেগুলো আমরা একটু ভালো করে দেখে নিব। ওকে, আমরা এখন এখানে 3টা সেকশন আমরা সিলেক্ট করে রেখেছি। আমরা চাইলে আরো বেশি সিলেক্ট করতে পারি, যদি আমাদের ইনকামটা বেশি হয়ে থাকে তাহলে আমরা বেশি সিলেক্ট করব। এখন যেহেতু আমরা এখন আপাতত সিলেক্ট করে রেখেছি, দেন যে অপশনটা সেটা হচ্ছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স, অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ অ্যান AOP, ইনকাম ফ্রম দ্য আউটসাইড বাংলাদেশ। এখানে আরো অনেকগুলো পার্ট আছে যেগুলো যদি আমার থেকে থাকে সেগুলো আমরা এখানে মেনশন করব। লাস্ট আছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম। হ্যাঁ, এই পার্টটা নর্মালি আমাদের যে ট্যাক্স ফাইলগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই 3টা সেকশনই থেকে থাকে, এর বাইরে তেমন কিছু থাকে না। হ্যাঁ, যাদের খুব মানে রেগুলার প্র্যাকটিস হচ্ছে 3টা, কিন্তু যারা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওনারা হচ্ছে ইয়েস দিয়ে করবেন। হ্যাঁ, যদি রেমিটেন্স থেকে থাকে, রেমিটেন্স না থাকলে তখন এটা আমরা সিলেক্ট করব না। ওকে, আমরা হচ্ছে একটু এখানে রেমিটেন্স ছাড়াও অনেক ধরনের ইনকাম আছে যেগুলো এক্সাম্পটেড। হ্যাঁ, ওগুলো দেখে দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করবো আর কি। মানে আগে ফার্স্ট অফ অল আমাদেরকে শিওর হতে হবে যে আমরা কি ট্যাক্স এক্সাম্পটেড কিনা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা নেক্সট অপশনে চলে যাবো। আমরা কন্টিনিউ দিয়ে নেক্সট অপশন চলে যাবো। এখানে যেটা আছে এডিশনাল ইনফরমেশন এবং IT 10B রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এই দুটো পার্ট নিয়ে আমরা এখানে একটু কথা বলবো, এবং ট্যাক্স রিবিটও আছে এটার সাথে। ওকে, এখানে হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এখানে আমাদের লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, যিনি ইনকাম করছেন উনি কোন লোকেশনে বর্তমানে অবস্থান করছেন, উনি কি ঢাকা, চিটাগং, রাজশাহী, কোন জায়গায়। এখানে আমরা যেটা দেখি এখানে কি আছে, ঢাকা সিটি কর্পোরেশন যদি হয় তাহলে ঢাকা সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে নর্থ, সাউথ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন যেমন গাজীপুর সিটি কর্পোরেশন, এটা কুমিল্লা সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের বাইরেও যদি কোনো জেলা উপজেলা থেকে থাকে সেখানে একটা আমরা এনি আদার এরিয়া হিসাবে আমরা সিলেক্ট করব। তো বেসিক্যালি আমার আসলে যেই লোকেশনে আমি ইনকাম করি সেই লোকেশনটা আমি এখানে সিলেক্ট করব। লাইক আমি ব্র্যাকে জব করি, কিন্তু ব্র্যাকে আমি বর্তমানে আছি রংপুরে, কিংবা খুবই প্রত্যন্ত একটা জায়গায় আমি জব করছি। তো সেখানকার লোকেশন যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চল, তাহলে আমাকে এনি আদার্সে যেতে হবে। ঠিক আছে, সেটা আমি ঢাকা হেড অফিস হলেও আমি ঢাকা দিতে পারবো না, কারণ আমার লোকেশনটা তো হেড অফিস নয়, ঢাকা নয়। ওকে, আমার যদি আমি এটা থেকে নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে ট্যাক্স রিবিট। এখানে আপনি ট্যাক্স রিবিট এখানে দেখেন, এখানে কিন্তু কোনো কিছু, এখানে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার সাথে যায় সেগুলো আপনি সিলেক্ট করবেন, যেগুলো আপনার সাথে যায় না সেগুলো সিলেক্ট করার খুব একটা প্রয়োজন নেই। দেন হচ্ছে ট্যাক্স রিবিটের অপশনটা ইয়েস করা আছে, এটা আমরা সবসময় ইয়েস এ রাখবো, আমরা এটাকে নো করব না। দেন হচ্ছে IT 10B রিকোয়ারমেন্ট। IT 10B রিকোয়ারমেন্ট এটা একটু আমরা দেখে নেবো এখানে কি আছে। এখানে গ্রস ওয়েলথ আপনাকে 50 লাখ, আমি এটা আমরা বলবো যে এটা ইয়েস করে রাখবো, এটাকে নো করব না। এখানে যেটা যেভাবে আছে
সেভাবেই রাখবো। হ্যাঁ, যদি আপনার মোটর কার থেকে থাকে তাহলে আপনি ইউজ করবেন, যদি আপনার প্রপার্টি থেকে থাকে তাহলে ইউজ করবেন। আপনার ঢাকা সিটি কর্পোরেশন যদি আপনার কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। ওকে, দ্যাট মিনস হচ্ছে আপনার এটা ইয়েস নো করবে হচ্ছে আপনার সিচুয়েশনের উপরে। আপনার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা এটা যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিই, কারণ হচ্ছে সবার গাড়ি নেই, সবার বাড়ি নেই, সুতরাং যাদের বাড়ি আছে গাড়ি আছে তাদের জন্য এই বিষয় এখানকার অপশনগুলো একটু বেশি ইমপ্লিমেন্ট বেশি হয়ে থাকে। ওকে, আশা করি এই পার্টটা আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট পার্টে চলে যাব কন্টিনিউ দিয়ে। এখানে হচ্ছে আমাদের মূল ইনকাম। আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে ইনকাম একটা অপশন আছে। এই ইনকামের মধ্যে কি কি ইনকাম আছে? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্স, ইনকাম ফ্রম বিজনেস। এখানে তিনটা ইনকামের কথা বলা আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল যদি আমরা দেখি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বলতে আমরা মিন করি আমরা যদি প্রাইভেট জব করে থাকি। হ্যাঁ, আমরা যেখানে ধরেন এবিসি কোম্পানিতে আমি জব করি, এখানে একটু আমরা প্রভাবক্রমে আমরা দেখতে পাবো আমাদের যারা চাকরিজীবীর মধ্যে আমরা জানি একটা সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী এবং আদার্স চাকরিজীবী আছে। এবং সরকারি চাকরিজীবীর মধ্যে আবার দুই ধরনের চাকরিজীবী আছে। একটা হচ্ছে আইবাসের মাধ্যমে পেমেন্ট হয়, আর একটা হচ্ছে আইবাস ছাড়া পেমেন্ট হয়। যেমন পিজি হসপিটালের পেমেন্টটা আমি যতটুকু জানি আইবাসে পেমেন্ট হয় না, এবং অন্যান্য সরকারি দপ্তরের পেমেন্টগুলো আইবাসের মাধ্যমে হয়। সো আইবাসের মাধ্যমে যাদের পেমেন্ট হয় তাদের জন্য একটা, আর যাদের আইবাসের মাধ্যমে হয় না তাদের জন্য ভিন্ন। প্রাইভেট সেক্টরের কথা বলা হয়েছে এবং স্যালারি সাবজেক্ট টু রিডিউস দ্য ট্যাক্স রেট। সো আপনারটা এখানে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে, দেন হচ্ছে দিতে। নর্মালি আমরা প্রাইভেট কোম্পানি যারা জব করি তারা প্রাইভেট আদার দ্য গভর্নমেন্ট পে স্কেল, এটা আমরা সিলেক্ট করে থাকি। দেন হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম আমি দেব, দেন হচ্ছে আমার ডিজিগনেশনটা দেব, আমি সেলস ম্যানেজার, মানে যেই ডিপার্টমেন্টে হই না কেন। এর পরের অপশনটা হচ্ছে বেসিক স্যালারি। আমরা যখন যেহেতু আমরা স্যালারি নিয়ে কাজ করছি, স্যালারি অনেকগুলো পার্ট থাকে, যেমন বেসিক স্যালারি থাকে, হাউস রেন্ট থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, কনভেন্স থাকে, ফেস্টিভ্যাল বোনাস থাকে। এখানে যা যা আছে আপনার স্যালারি সার্টিফিকেটের মধ্যে তা থাকবে। যদি না থেকে থাকে, হয়তো আরো বেশি আছে, সেক্ষেত্রে আমরা অ্যাড মোরে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো আমরা দেখবো। দেখে যদি এই অ্যাড মোডের অপশনগুলোর সাথেও না থেকে থাকে তাহলে আমরা লাস্টে আরেকটা অপশন পাবো, ও আদার্স, ইফ এনি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যেই হেডটা থাকবে আমাদের স্যালারি সার্টিফিকেটের মধ্যে ওই হেডটা আমরা এখানে দেবো, দেন হচ্ছে অ্যামাউন্টটা আমরা এখানে দেবো। তো আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে যারা এমপ্লয়মেন্ট তাদের জন্য বলা হয়েছে। আমরা যদি এই এমপ্লয়মেন্টের ইনফরমেশনগুলো, যেমন আমি যদি এখানে একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা কি দেখাবো। হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে ফাইন, জাস্ট আমি আমার মতো করে একটা অ্যামাউন্ট দিচ্ছি, দেন কি হয় আমাদের এমপ্লয়মেন্ট সামারিতে যাই তাহলে কিন্তু সরি, হ্যাঁ এগুলো দেব, দেন হচ্ছে আমরা একটু সেভ দেব। আমরা যখন এখানে সেভ দেব তাহলে কিন্তু এখানে চলে আসবে, এখানে এমপ্লয়মেন্ট ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। দেখেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বলা হচ্ছে 4,48,663। ট্যাক্সেবল ইনকাম বলা হচ্ছে 8,97,000। আমার টোটাল ইনকাম হচ্ছে 13,45,950 টাকা। এখানে কিন্তু একটা সামারি আকারে চলে আসছে আমার কত টাকা, আমার এখানে কত টাকা আমাদের ট্যাক্সেবল ইনকাম সেটা আমার চলে এসেছে। এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, ট্যাক্সেবল ইনকামটা আমার এখানে চলে আসছে। হ্যাঁ, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 8,97,273 টাকা। এটা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম। ওকে, ইনকাম ফ্রম ফাইন্যান্স অ্যাসেট। ওকে, তাহলে আমরা আশা করি যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট চাকরিজীবীদের ইনকামের ব্যাপারটা আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্স অ্যাসেট। এখানে যখন আমরা আসবো তখন আমরা এখানে একটা দেখবো ফাইন্যান্স অ্যাসেট একটা সিলেক্ট করার একটা অপশন আছে। এখানে আমরা একটু দেখবো এখানে কোন কোন পার্ট আমাদের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট অন সঞ্চয়পত্র অ্যান্ড আদার্স, ইন্টারেস্ট, প্রফিট, ডিভিডেন্ড, ট্রেজারি বিল, তারপর আরো অনেকগুলো অপশন আছে। এখানে যেটা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করবেন। লাইক আপনার এফডিআর আছে, হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করব কোন ব্যাংকে আমার এফডি আছে, ব্যাংক এসে আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এফডিআর অ্যামাউন্ট করলাম, তার ব্রাঞ্চ নেম দেবো, অ্যাকাউন্ট নাম্বার, আমার গ্রস প্রফিট, আমার রিলেটেড কোনো চার্জ থাকলে চার্জ দেবো, নাহলে আমি 0 দেবো এখানে। তারপর টিডিএস থাকলে টিডিএস কাটবো, অবশ্যই টিডিএস থাকে যখন আমরা প্রফিট নেই তখন এটা টিডিএস থাকে। তারপর ইয়ার ইন ব্যালেন্স কত আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমি একটু আপনাদেরকে যদি দেখাই, আমি এটা পেলাম, দেন আমার কোনো চার্জ নেই, টিডিএস আমার হয়তো বা দেখা গেছে, টিডিএসটা হচ্ছে আমার এই অ্যামাউন্টটা।
তাহলে কিন্তু আমার একটা ইন্ড অফ দ্য আচ্ছা, এখানে ইন্ড ইউর ইন্ড ব্যালেন্স যেটা, সেটা হচ্ছে আপনার যে এফডিআর সঞ্চয়পত্র থাকবে, সঞ্চয়পত্রে কিন্তু একটা ক্লোজিং ব্যালেন্স থাকবে এখানে। হ্যাঁ, ওই ক্লোজিং ব্যালেন্সটা এখানে দেবেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যেটুকু সঞ্চয়পত্র করেছেন বা এফডিআর করেছেন তার সাথে কিন্তু এই প্রফিটটা যোগ হবে, ট্যাক্সটা বাদ হবে, বাদ হয়ে কিন্তু এই ইন্ডিং ব্যালেন্সটা হয়, অর্থাৎ ফাইনাল যে ব্যালেন্সটা থাকবে সেটা আমরা এখানে দেব। ওকে, এটা আমি বললাম হচ্ছে একটা প্রসেসের কথা। এটা যদি সঞ্চয়পত্র হয়, এটা যদি সঞ্চয়পত্র হয়, এটা যদি সঞ্চয়পত্র আদার্স হয়, অর্থাৎ এর পরবর্তীতে কি হবে, মানে আপনার কি ধরনের ফাইন্যান্সিয়াল ইনকাম হয় সেটা এখানে আমরা দেব। আমাদের ডিভিডেন্ড থাকতে পারে, আমাদের ট্রেজারি বিল থাকতে, বন্ড থাকতে পারে, সিকিউরিটি থাকতে পারে, অনেকগুলো পার্ট আছে, সেটা আমরা এখান থেকে দেখব। তাহলে আশা করি এটাও আমরা বুঝতে পারছি যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিভাবে আমরা দেখাবো, ফাইন্যান্সিয়াল ইনকাম কিভাবে আমরা দেখাবো। দেন হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। ওকে, আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস। এখানে বিজনেসের যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটু ভালো করে দেখতে হবে আমার বিজনেসের ক্যাটাগরি আমি এখানে কিভাবে সিলেক্ট করবো। হ্যাঁ, যেমন হচ্ছে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশন, আমি যদি এটা সিলেক্ট করি এটা খুব নর্মালি চলে আসছে। ওকে, কিন্তু আমাদের কারো দেখা যাচ্ছে টিডিএস কাটা হয়, সেক্ষেত্রে আসলে কি হবে আমরা সেটা একটু দেখবো। নর্মাল এটা আমাদের চলে আসবে, আমরা এটা নর্মালি দিয়ে দিতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিন্তু টিডিএস কাটা হয় এই ধারা অনুসারে। হ্যাঁ, তখন কিন্তু আমার বিজনেসের ধরনটা ডিপেন্ড করবে। যেমন আমার প্রফেশনাল এবং কনসালটেন্সি একটা বিজনেস, আমি যেমন যেটা করি, আমার ব্যবসা হচ্ছে কনসালটেন্সি, অ্যাডভার্টাইজিং একটা বিজনেস কোম্পানির ধরন আছে, কমিশন, ডিসকাউন্ট, এই পার্টগুলো আছে। এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, আপনার যদি বিজনেস এখানকার কোনো পার্ট হয়ে থাকে এবং এখানে যদি টিডিএস কাটাও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু আপনার কোনো টিডিএস নেই, আপনার কোনো কিছু নেই, আপনার নর্মাল একটা বিজনেস, সেক্ষেত্রে কিন্তু আপনি সিলেক্ট করবেন হচ্ছে রেগুলার বিজনেস। দেন হচ্ছে এখানে টোবাকো বিজনেস, প্রোডাক্ট অফ টি অর রাবার, এখানে অন্যান্য আরো কিছু স্পেসিফিক বিজনেসের ক্রাইটেরিয়ার কথা বলা আছে। এটা কিন্তু আপনাকে আপনার ব্যবসার ধরনের আলোকে বলতে হবে। শুধু মনে রাখতে হবে দুটো বিষয়, একটা হচ্ছে রেগুলার বিজনেস এবং হচ্ছে এখানে বিজনেস প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স। এই প্রতিষ্ঠানগুলো মিনিমাম ট্যাক্স কিন্তু আপনার ক্যালকুলেশন করা হয়ে থাকে নর্মালি টিডিএস এর উপর বেস করে। তো এই জন্য এখানে আমরা দেখব যে এখানকার আসলে কোন ধারায় আমার বিজনেসটা রান করছে। আমি কি কন্ট্রাক্টর বিজনেস করছি, আমি কি কনভেনশন হল, ট্রাভেল এজেন্ট, কমিশন, ডিসকাউন্ট, এই পার্টটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে করব। আমাদের যদি কোনো ধরনের টিডিএস না থেকে থাকে তাহলে আমরা রেগুলার বিজনেস হিসাবে আমরা কন্টিনিউ করব। যদি আমাদের টিডিএস থেকে থাকে তাহলে আমাকে দেখতে হবে, এখানে চেক করে দেখতে হবে এখানে কোনোটার সাথে আমাদের মিল আছে কিনা বা এটার সাথে রিলেভেন্ট কিনা। দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করবো। ওকে, আমরা অ্যাজ এ রেগুলার বিজনেস হিসাবে আমরা কন্টিনিউ করব। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানকার যে ফরম্যাট এবং রেগুলার বিজনেস ফরম্যাট এবং প্রফেশনাল যে আমরা কমিশন রেট, অলমোস্ট দুটোই সেম দেখাবে, এরকমই দেখাবে। দেখেন, আমরা কিন্তু এখানে একটা বিষয় একটু বলে রাখি, মেনটেইন বুক অফ অ্যাকাউন্ট। আমরা চাইলে এটাকে নো করতে পারি, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। আমি বলবো যে এটাকে আমরা ইউজ করে দেবো। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি, বিজনেস টাইপ, আমাদের বিজনেসের ধরনটা কি। হ্যাঁ, আমরা মুদি দোকান নাকি কি দোকান, স্টেশনারি কি, এটা আমরা এখানে মেনশন করবো। আমরা কি সরবরাহ করি তারা এখানে মেনশন, ব্যবসায়ের নামটা মেনশন করবো, ব্যবসার অ্যাড্রেসটা মেনশন করবো। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আমার ব্যবসার ইনকামের যে ইনফরমেশনগুলো দিতে হবে, আমার টোটাল সেলস কত হয়েছে বছরে। লাইক আমার এক বছরে হয়তো 12 লাখ টাকা আমি সেল করেছি, কথার কথা আমি 12 লাখ টাকা সেল করেছি। এই 12 লাখ টাকার মধ্যে আমার গ্রস প্রফিট হয়েছে আমার 5,75,000 টাকা। তাহলে বাকি টাকাটা আমার কি ছিল, বাকি টাকাটা আমার কস্ট অফ সোল্ড ছিল। দেন হচ্ছে আমার গ্রস প্রফিট আসে। এরপরে অপশনটা কি, এরপরে অপশনটা জেনারেল অ্যাডমিন, যেমন আমার মার্কেটিং পারপাসে খরচ হয়েছে, স্যালারি দিয়েছি বা বিদ্যুৎ বিল হতে পারে, গ্যাস বিল, কারেন্ট বিল, এই রিলেটেড যত ধরনের খরচ আছে সবগুলো খরচ, ধরুন আমি ধরে নিলাম সবগুলো খরচ মিলে 2,25,000 টাকা আমার হলো। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমার প্রফিট হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা কিন্তু অটোমেটিক্যালি আমার ব্যালেন্স শিটে চলে আসছে, অর্থাৎ নেট প্রফিট লস এই পাশে কিন্তু আমার এই পুরো অ্যামাউন্টটা চলে আসছে। এটাকে আমরা বলছি ব্যালেন্স শিট। এখানে আমাদের একটু মনে রাখতে হবে এই যে ব্যালেন্স শিটটা আমরা কীভাবে তৈরি করি। এই ব্যালেন্স শিটটা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ডিসিশন নিতে হবে প্রথমে আমরা আসলে ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছি এই ব্যবসায়। হ্যাঁ, ধরে নিলাম আমি এই ব্যবসায় ইনভেস্ট করেছি আপনার 10 লাখ টাকা। আমি এটাকে 10 লাখ টাকায় ধরে নিলাম, আমি এই ব্যবসায় 10 লাখ টাকা ইনভেস্ট করেছি। আমি তাই এখানে ওপেনিং ক্যাপিটালে 10 লাখ টাকা লিখে দিলাম। এই 10 লাখ টাকার মধ্যে আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে আমার 2 লাখ টাকা। ওকে, ইনভেন্টরি বাবদ, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বিক্রি করি, ক্রয় বিক্রি করছি, সেখানে আছে আমার 8 লাখ টাকা। 8 লাখ টাকা দেবো না, আমি ওখানে দেবো আমি 6,25,000 টাকা।
ওকে ওকে 6,25,000 আমার ফিক্সড অ্যাসেট আছে, ধরে নিলাম 1,20,000 টাকা আমার ফিক্সড অ্যাসেট আছে। ওকে, দেন আমি বললাম যে আমার কাছে আদার্স আরো কিছু অ্যাসেট আছে, সেটা হচ্ছে 50,000 টাকা, তার মানে আমার 10 লাখ টাকা আমার এখানে হয়ে গেল। ওকে, এখানে আমি যেটা করব, নিট প্রফিট যেটা, সেই প্রফিটের টাকাটা যদি আমি পুরোটাই উইথড্র করে ফেলি তাহলে আমি সেটা আবার এখানেই দিয়ে দেবো, আমি উইথড্র করেছি এই টাকাটা। আর আমার লায়াবিলিটি ঘরে যদি কোনো লায়াবিলিটি না থেকে থাকে তাহলে আমি 0 দেবো। যদি আমার লায়াবিলিটি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে আমার কোথায় কি আছে। অর্থাৎ এই যে পোর্শনটা, এই পোর্শনটা আপনাকে কিন্তু আপনার অ্যাজ পার অ্যাকাউন্টিং যে বুক কিপিংটা করছেন তার আলোকে আপনাকে এটা করতে হবে। আপনার উইদাউট বুক কিপিং ছাড়া আপনি এটা কখনো মিলাতে আপনি পারবেন না, তখন আরো ঝামেলা লেগে যাবে। তো বাই দ্য ওয়ে, আই থিঙ্ক সো আপনারা এই পার্টটাও বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাদেরকে আপনারা নক করতে পারেন, আমরা চেষ্টা করবো যে আপনাকে এটা এই ব্যাপারে একটু ভালো ধারণা দেওয়ার জন্য। ওকে, আমরা এই পার্টে রিবিট সম্পর্কে জানবো, কিভাবে আমরা রিবিট পেতে পারি সে বিষয়টা সম্পর্কে আমরা এখানে জানবো। ওকে, রিবিটের বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে বলেছেন যে তোমরা যদি ইনভেস্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমি রিবিট দেবো, তোমাকে আমি ট্যাক্সে মওকুফ করব। বেসিক্যালি এখানে তাই করা হয়েছে, এখানে হচ্ছে আপনার রিবিটের ব্যবস্থা করা হয়েছে, রিবিটের অপশনগুলো দেওয়া হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে ইন্সপিরেশন করেছেন যাতে করে মানুষ ইনভেস্টমেন্ট করেন, এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমে গভর্নমেন্ট রিবিট দিচ্ছেন, ট্যাক্স রিবিট দিচ্ছেন। এখানে আসলে সেই ইনভেস্টমেন্টের প্রসেসগুলো এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্টের কথা বলেছেন সেই পার্টগুলো এখানে মেনশন করা আছে। যেমন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস যেটাকে আমরা বলি, অ্যাপ্রুভড সঞ্চয়পত্র, মিউচুয়াল ফান্ড, ইউনিট সার্টিফিকেট, তারপর হচ্ছে লিস্ট স্টক, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এখানে অনেকগুলো পার্ট আছে। যেই পার্টে আমার যে ইস্যুটা আছে সেটা আমরা সিলেক্ট, যেমন লাইফ ইন্স্যুরেন্স আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে পেয়ে যাব ইন্স্যুরেন্স নাম্বার, কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানির নাম থাকবে, পলিসি ভ্যালু থাকবে, তারপর হচ্ছে প্রিমিয়াম পেইড থাকবে, দেন এটা অটোমেটিক্যালি আমাদের চলে। যেমন ভ্যালু আমি ধরে নিলাম আমার প্রিমিয়াম ছিল 12 লাখ টাকা একটা প্রিমিয়াম, এবং প্রতি বছরে আমি হচ্ছে 1,20,000 টাকা করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু এখানে 1,20,000 টাকা চলে আসে, আমি 1,20,000 উপরে কিন্তু রিবিট পাবো। দেন সেম ওয়েতে আমি ডিপিএস এর ক্ষেত্রে আমি কোন ব্যাংকে ডিপিএসটা করেছি, অ্যাকাউন্ট নাম্বার, আমার ডিপিএস এর অ্যামাউন্ট এখানে দেবো। এখানেও সেম, আমি নেম হবে, অ্যাকাউন্ট নাম হবে, তারপর ইস্যু ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এগুলো চলে আসবে। তারপর হচ্ছে স্টক মার্কেট, আমার শেয়ার মার্কেট যদি কোথাও ইনভেস্টমেন্ট থাকে আমার বিও অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, ব্রোকারেজ হাউস নেম থাকতে হবে, ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার, কত টাকা আমি ইনভেস্ট করেছি এবছরে। তারপর জেনারেল প্রভিডেন্ট ফান্ড যদি আমার থেকে থাকে, এখানে আমার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ইনফরমেশনগুলো আমার এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে আমার যে খাতগুলোতে আমি ইনভেস্ট করেছি এবং ইনভেস্ট করে আমি রিবিট পাবো সেই খাতগুলো আমরা এখানে মেনশন করব, এবং এখানকার সঠিকভাবে তথ্যগুলো আমরা দিয়ে। ওকে, আশা করি আমরা রিবিটের পার্টটা বুঝতে পারবো। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এক্সপেন্ডিচারের বিষয়টা আসলে ডিপেন্ড করে। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কখনো আয় থেকে ব্যয় করি না, মানে আয় থেকেও ব্যয় বেশি হয় না। অর্থাৎ আপনি আয় করেছেন 5 লাখ টাকা, আপনি কখনো ব্যয় 6 লাখ টাকা দেবেন না। 1, 2 হচ্ছে আমার খরচ আমি অনেক বেশি দেখালাম তাহলে হচ্ছে আমি মনে হয় ট্যাক্স দিতে হবে না, বিষয়টা তাও না। খরচ যতই করেন না কেন আপনার ট্যাক্স মওকুফ পাবেন না। ট্যাক্স মওকুফ ডিপেন্ড করে হচ্ছে আপনার ইনকামের উপরে, রিবিটের উপরে। আপনি যদি অনেক বেশি, একটু বলে রাখি, এক্সপেন্ডিচার আপনার যদি বেশি দেখায় তাহলে আমার ট্যাক্স মওকুফ পাবো, বিষয়টা এমন নয়। আপনি এক্সপেন্ডিচার যাই করেন না কেন আপনার ট্যাক্স মওকুফ পাবেন না। সো আমরা চেষ্টা করব সবসময় এক্সপেন্ডিচার একটু কম দেখানোর জন্য, যতটুকু আমাদের দেখানো উচিত ততটুকু আমরা দেখাবো। আমরা কখনো এক্সট্রা এক্সপেন্ডিচার দেখাবো না, যেটা দেখালে যে এমন নয় যে আমরা ট্যাক্স থেকে মওকুফ পাবো আর কি। তো আমরা চলুন একটু দেখে নিই এখানে কি কি এক্সপেন্ডিচারগুলো এখানে বলা আছে। এখানে কিন্তু ফুড, ক্লথ, এই বিষয়গুলো এসেনশিয়াল কিছু বিষয় আছে, সেগুলো কথা বলা হয়েছে। অ্যাকোমোডেশন, আপনি কোথায় যে বাসা ভাড়া থেকে থাকে তাহলে বাসা ভাড়াটা এখানে মেনশন করবেন। ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যদি থেকে থাকে, ড্রাইভারের স্যালারি, ফুয়েল, এগুলো থেকে এগুলো দেবেন। আদার্স কোনো ট্রান্সপোর্টেশন থাকলে সেটা এখানে দেবেন। ইলেকট্রিসিটি যদি থেকে থাকে, গ্যাস, ওয়াটার, এগুলো, ফোন, ইন্টারনেট, এগুলো, হোম সাপোর্ট যদি থেকে থাকে সেগুলো। এডুকেশনাল এক্সপেন্স যেটা যদি আপনার বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের যদি একাডেমিক কোনো এক্সপেন্স থেকে থাকে সেখানে যাবে। ফেস্টিভ্যাল আপনার কস্ট যদি থেকে থাকে, যেমন আমরা ঈদে একটু, রমজান ঈদে এবং কোরবান ঈদে, আমাদের 2 ঈদ, এই ঈদে কিন্তু আমরা অনেক বেশি খরচ করে থাকি। হ্যাঁ,
গরু কোরবানি দেই, তারপর হচ্ছে ঈদের জামা কাপড় কিনি, তো এগুলো এখানে আমার চলে আসবে। তারপর হচ্ছে অন্যান্য যে পাসগুলো আছে ডোমেস্টিক এন্ড ওভারসিজ ট্যুর যদি থেকে থাকে, অর্থাৎ এখানে ফেস্টিভ্যাল রিলেটেড বা হচ্ছে আমার স্পেসিফিক কিছু খরচ এখানে চলে আসবে। দেন হচ্ছে আমার এখানে ট্যাক্স চার্জের কথা বলা হয়েছে, ইটিসি পে, যেটা আমার যেমন পেমেন্ট অফ ট্যাক্স চার্জ, সোর্স অ্যাডভান্স ট্যাক্স যদি আমরা কেটে থাকি, আমাদের যদি স্যালারি থেকে কেটে থাকে তাহলে সেটা আমরা এখানে দেবো। ট্যাক্সের যদি কোনো পার্ট থেকে থাকে, আমরা যদি সোর্স ট্যাক্সে কেটে থাকি তাহলে কিন্তু আমরা সোর্স ট্যাক্সের অ্যামাউন্টটা এখানে আমরা দিয়ে দেবো। ইন্টারেস্ট কোনো আমাদের লোন থেকে থাকে, ইন্টারেস্ট পেমেন্ট থাকে তাহলে সেটা এখানে দেবো। ফাইনালি হচ্ছে ইনভায়রনমেন্টাল সারচার্জ, সেটা যদি আমাদের কোনো ইনভায়রনমেন্টাল সারচার্জ থেকে থাকে তাহলে আমরা সেটা এখানে দিয়ে দেবো। ওকে, আশা করি আমরা খরচের পার্টটাও বুঝতে পেরেছি। আমরা যেটা এখন করবো ফাইনাল ফুল অ্যান্ড আমরা নেক্সট যে অপশনটা, আশা করি আমরা খরচের পার্টটাও বুঝতে পেরেছি। আমরা হচ্ছে নেক্সট যে অপশনটা সেটা যাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পার্টটা আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটি পার্টের উপর ডিপেন্ড করে যে আপনার ট্যাক্স ফাইলটা কতটা স্ট্রং, কতটা ভালো হয়েছে। কারণ আমরা অনেক সময় দেখা যায় আমরা মনে করি যে অ্যাসেট এবং লায়াবিলিটি পার্টে যদি আমরা অনেক কিছু দিই তাহলে আমাদের অনেক ট্যাক্স চলে আসবে, কিন্তু বিষয়টা ওইরকম নয়। আপনি যদি কোনো কিছু হাইড করেন, বিশেষ করে আপনার অ্যাসেট যদি আপনি হাইড করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব ঝামেলায় পড়ে যাবেন। ফিউচারে আপনার অনেক অ্যাসেট থাকবে কিন্তু আপনার ট্যাক্স ফাইলে অ্যাসেট থাকবে না, তখন সেটা আপনি আর ইনক্লুড করতে পারবেন না। তো বাই দ্য ওয়ে আমরা একটু দেখি এখানে কি কি আছে। এখানে বিজনেস আছে, বিজনেস ক্যাপিটাল আছে, এখানে আছে নন এগ্রিকালচার প্রপার্টি, এখানে আছে এগ্রিকালচার প্রপার্টি, এখানে ফাইন্যান্স অ্যাসেট, হ্যাঁ, এখানে আছে মোটর কার, এখানে আছে গোল্ড। আমরা একটু সবগুলো সিলেক্ট করে রাখি। দেন হচ্ছে ফার্নিচারের কথা বলা হয়েছে, আদার্স অ্যাসেট ইনসিগনিফিকেন্ট ভ্যালু থাকতে পারে আউটসাইড বাংলাদেশ, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বাংলাদেশ। আমরা একটু উপর থেকেই আসি। এখানে তিনটা পার্টে কথা বলেছে, ডিরেক্টর শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানি। আপনার যদি লিমিটেড কোম্পানিতে কোনো শেয়ার থেকে থাকে তাহলে হচ্ছে আমরা এটা সিলেক্ট করবো। দেন হচ্ছে আমরা এখানে নেম অফ কোম্পানি দেব, তারপরে হচ্ছে আমরা কিভাবে সেই শেয়ারটা আমরা পেয়েছি, শেয়ার আমরা গিফট পেয়েছি, ইনহেরিটেন্স না পারচেজ, সেটা আমরা মেনশন করবো। নং অফ শেয়ার, কতগুলো শেয়ার, ভ্যালু কত, সেটা আমরা এখানে মেনশন করবো। এটা আমরা কেউ দেখা গেছে আমার বাবা শেয়ারে বিজনেস করতেন, উনি মারা গেছেন, এখন সেই শেয়ার মালিক আমি হয়ে গেছি, সেটা হতে পারে। সেটা পারচেজ, আপনি পারচেজ করতে পারেন। ইনহেরিটেন্স আপনি পেতে পারেন, বাবারটা আপনি পেতে পারেন। গিফট হতে পারে, আপনাকে আপনার বাবা গিফট করতে পারে, মা গিফট করতে পারে, এগুলো হতে পারে। তো এখানে তিনটা অপশনই আছে। নেম, আপনার যেই কোম্পানির শেয়ার আপনি কিনেছেন বা হচ্ছে যে কোম্পানির শেয়ার আপনি হোল্ড করছেন সেটা আপনি এখানে মেনশন করবেন। ওকে, সেকেন্ড যেটা, এটা হতে পারে স্টক মার্কেটের শেয়ার হতে পারে, এটা হতে পারে যে লিমিটেড কোম্পানি, যে কোনো কিছুতেই আপনি লিমিটেড কোম্পানির শেয়ারটা আমরা এখানে মেনশন করব। সেকেন্ড অপশনটা হচ্ছে বিজনেস ক্যাপিটাল আদার্স দেন ডিরেক্টর শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানি। ওকে, নেম অফ বিজনেস, টোটাল বিজনেস অ্যাসেট, বিজনেস লায়াবিলিটি, এই ইনফরমেশনগুলো আমরা এখানে দেব। বিজনেস, এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে যে অপশনটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার প্রপার্টনারশিপ বিজনেস, এক মালিকানা ব্যবসায়ের যে হিসাবটা সেটা আমরা এখানে দেব। লাইক আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসায় ক্যাপিটাল আছে হয়তো 5 লাখ টাকা, 10 লাখ টাকা, সেটা এখানে দেবেন, লায়াবিলিটিটা দেবেন। এইটা একটু মনে রাখবেন, আমরা কিন্তু যখন ইনকামের পার্টটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের একটা অ্যাসেটের পার্ট ছিল, ব্যালেন্স শিটের একটা পার্ট ছিল। ব্যালেন্স শিটের যে ক্লোজিং ব্যালেন্সটা সেটা মূলত এখানে হবে। হ্যাঁ, এখানে বিজনেস ক্যাপিটালটা এখানে বলা হচ্ছে, তার মানে ওখানে আমার যে ওপেনিং ক্যাপিটাল বা ক্লোজিং ক্যাপিটাল যেটা ছিল এটা যেন এখানে যে ঘরটা আসে এখানে যেন আসে। এটা আসতে হলে কি করতে হবে, আমার লাইক আমার ওখানে ক্লোজিং ছিল এটা, আমার ওখানে কোনো লায়াবিলিটি ছিল না, দেন লায়াবিলিটি 0, সো আমার অ্যামাউন্টটা চলে আসছে। এটা হচ্ছে আমার এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এরপরে যেটা অপশন সেটা হচ্ছে ক্যাপিটাল পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের জন্য আমরা যদি একটু দেখি তাহলে যে এটা পার্টনারশিপ ফার্মের নাম থাকবে, পার্টনারশিপ ফার্মের টিন নাম্বার থাকবে এবং সেখানে আপনার কতটুকু ক্যাপিটাল ইনভেস্ট করা আছে সেটা এখানে আপনি মেনশন করবেন। ওকে, আমরা এখানে বিজনেসের যে বিজনেসে আপনার যদি কোনো অ্যাসেট থেকে থাকে সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি। নন এগ্রিকালচার প্রপার্টি বলতে আমরা আসলে যেটা মিন করি সেটা হচ্ছে বাড়ি, আমাদের যদি গ্রামে বাড়ি থাকে, আমাদের যে ঢাকায় বাড়ি থাকে, যে বাড়িগুলো থাকে সেটাকে আমরা মেনশন করি। আমরা অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, যেমন আমরা একটা ফ্ল্যাট কেনার জন্য একটা বুকিং দিয়েছি, এখানে এটাকে মেনশন করা হচ্ছে। আমরা দুটো বিষয় একটু দেখি। ডিসক্রিপশন অফ লোকেশন, এখানে হচ্ছে জমির আপনি যে ফ্ল্যাটটা কিনেছেন সেটা একটা দলিল আছে, দলিলে কিন্তু ইনফরমেশন আছে, মোজা নাম্বার আছে, দাগ নাম্বার আছে, জমির দলিল নাম্বার আছে, এই ইনফরমেশনগুলো এখানে দেবেন। হ্যাঁ, এটা কিভাবে আপনি অর্জন করেছেন, পারচেস করেছেন, ইনহেরিটেন্স, গিফট, সেটা এখানে দিয়ে দেবেন। এরিয়া কতটুকু সেটা এখানে দেবেন, ইউনিট দেবেন, স্কোয়ার ফিট দেবেন, সেটা কত স্কোয়ার ফিট বা ডিসিমাল বা একর সেটা এখানে দেবেন, মেনশন করবেন এখানে। দেন হচ্ছে এই বছর এটা দাম ভ্যালু কত ছিল আর ভ্যালু অফ দ্য এন্ড অফ দ্য কত ছিল, অর্থাৎ এইটা এবং এইটা আমরা সাধারণত সমান দিয়ে থাকি, কখনো এটাকে আপনারা ডিফারেন্স দিবেন না, সবসময় চেষ্টা করবেন দুটাকে সেম দেওয়ার জন্য। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে নন এগ্রিকালচার। আমরা দেখি অ্যাডভান্স
সেম জিনিস এখানে যা হবে এখানে সেম অ্যাডভান্স, এবং এটার মধ্যে ডিফারেন্টটা হচ্ছে এটা আপনি এখনো অ্যাকোয়ার করেন নাই, আপনার এখনো হয় নাই, বাট আপনি অ্যাডভান্স করেছেন। হয়তো আপনি এটা পাওয়ার মাধ্যমে দিয়েছেন, বা কেউ আপনাকে হয়তো বা দিয়ে হ্যান্ড ওভার করে নাই এখনো, কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট দিয়েছে, সেক্ষেত্রে আপনি এটা এখানে মেনশন করবেন। দেন হচ্ছে এগ্রিকালচার প্রপার্টি। এগ্রিকালচার প্রপার্টি খুবই সিম্পল ব্যাপার। আমাদের যে জমিগুলোতে চাষাবাদ হয়ে থাকে, যেগুলোকে দেখবেন দলিলের মধ্যে কিংবা খাজনার মধ্যে বলা থাকে এটা হচ্ছে কৃষি জমি, সেটা আমরা এখানে মেনশন করব। এগ্রিকালচার প্রপার্টিটা আমরা নন এগ্রিকালচার প্রপার্টিটা যেভাবে এন্ট্রি দিয়েছিলাম সেভাবেই আমরা এখানে এন্ট্রি দিয়ে দেবো। এখানে ইনফরমেশনগুলো আমরা ওভাবে এখানে দিয়ে দেবো, অলমোস্ট সেম ওয়েতে। ডিসিমেল, একর, কস্ট ভ্যালু, ফাইনাল ভ্যালু, এগুলো সবই আগের নিয়মে আমাদের এখানে চলে আসবে। ওকে এগ্রিকালচার প্রপার্টি ইস্যুটা যখন ওকে এগ্রিকালচার প্রপার্টিটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা হচ্ছে নেক্সট অপশনগুলোতে যাবো। যেমন পরের অপশনটা হচ্ছে ফাইন্যান্স অ্যাসেট। ফাইন্যান্স অ্যাসেট বলতে এখানে কি কি ফাইন্যান্স অ্যাসেট আছে সেটা আমরা একটু দেখি। শেয়ার, ডিভেঞ্চার, বন্ড, সিকিউরিটি। এখানে যদি আমার কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে, হ্যাঁ, বিও অ্যাকাউন্ট আমরা দেবো। তারপর হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট, পারচেজ, ইনহেরিটেন্স, গিফট যদি আমাদের থেকে থাকে সেটা এখানে চলে আসবে। আমাদের নেম অফ ব্রোকার হাউস আমরা যদি বলে থাকি, আমাদের এখানে কোন ব্রোকার হাউস থেকে আমরা এটা কিনেছি সেটা ইনফরমেশনগুলো আমরা এখানে দেবো। কস্ট অফ ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের সঞ্চয়পত্র। এখানে আশা করি যাদের শেয়ার হোল্ডার রিলেটেড যে বিজনেসটা আছে সেখানকার ইনফরমেশনটা আমরা এখানে দেবো। আমরা যদি সঞ্চয়পত্র ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দেবো। সঞ্চয়পত্র টাইপস অফ কি ধরনের সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রের নাম্বার, ডেট, তারপর হচ্ছে ভ্যালু এখানে দেবো। ফিক্সড ডিপোজিট যদি থেকে থাকে আমাদের সেই ফিক্সড ডিপোজিট গুলো আমরা এখানে দেবো। ডিপিএস থেকে থাকলে এখানে দেবো। লোন, কাউকে যদি আমরা লোন দিয়ে থাকি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিকিউরিটি লোন, আনসিকিউরিটি লোন বলে একটা বিষয় থাকে। তো আমাদের লোন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাকে আমরা লোন দেবো তার টিন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। দেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে যদি আমাদের কোনো টাকা থেকে থাকে, সরকারি এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে, সেটা এখানে চলে আসবে। আফটার দ্যাট হচ্ছে আমরা যদি বলি এখানে আদার্স, অন্য ধরনের অন্য কোনো যদি অ্যাসেট আমাদের থেকে থাকে সেটা আমরা কিভাবে পেয়েছি এখানে আমরা সিলেক্ট করে দেবো। দ্যাট মিনস এখানে অলমোস্ট পুরো অপশনগুলোই আমরা হচ্ছে আমাদের এখানে জাস্ট একটু টাইপ করতে হবে, একটু অ্যামাউন্টগুলো, অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলো আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, আমাদের যে পার্টগুলো আমাদের আছে, যেমন আমাদের কারো ডিপিএস আছে তারা ডিপিএস দেবো, যার লোন আছে উনি লোনের অংশটুকু দেবেন, যার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আছে তিনি প্রভিডেন্ট ফান্ড দেবেন, আদার্স থাকলে আদার্স দেবেন, ডিপিএস থাকলে ডিপিএস দেবেন, ঠিক আছে। ফিক্সড অ্যাসেট থাকলে ফিক্সড অ্যাসেট থাকলে, সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র দেবেন, তারপর শেয়ার যদি থাকে তাহলে সেটা দেবেন। অর্থাৎ এই পার্টগুলো যার যেই পার্টটা আছে তিনি সেই পার্টটাই ক্লিক করবেন, ক্লিক করে ইনফরমেশনগুলো দিয়ে তারপর হচ্ছে সেখানে সেভ দেবেন। ওকে, এগ্রিকালচার আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা বিজনেসের এখানে একটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে ডিরেক্টর, শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানি। অর্থাৎ আপনি কোনো লিমিটেড কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, যেমন এবিসি কোম্পানি নামে একটা লিমিটেড কোম্পানি আছে, এবিসি লিমিটেড কোম্পানি, সেখানে আপনি 10,000 টাকার শেয়ার আপনার ইনভেস্টমেন্ট আছে, তখন এখানে 10,000 হয়তো আপনার শেয়ার সেখানে আছে 5,000 শেয়ার, 5 শেয়ার 10 টাকা করে, 50,000 টাকা তার ভ্যালু। এখানে আপনি ভ্যালুটা দিয়ে দেবেন, নেম দেবেন, কোম্পানির নেমটা এখানে দিয়ে দেবেন, এবং সেটা আপনি কিভাবে পেয়েছেন সেটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের লিমিটেড কোম্পানি। সেটা যদি পাবলিক লিমিটেড এবং অন্যান্য লিমিটেড কোম্পানি হয়ে থাকে, পাবলিক লিমিটেড কোম্পানির কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু স্টক মার্কেটের বিষয়। সেটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিবন্ধিত কোম্পানি, তারপর ব্রোকার হাউস থেকে সেই শেয়ার কিনতে হয়, সেখানে একটা প্রফিটের ইস্যু আছে, সেটা কিন্তু চলে আসবে হচ্ছে আমার ফাইন্যান্স অ্যাসেটের মধ্যে। সেটা কিন্তু আবার এখানে চলে আসবে না, এখানে আসবে না, সেটা আমার ফাইন্যান্স অ্যাসেটের শেয়ার, ডিভেঞ্চার, বন্ড, সিকিউরিটি, ইউনিটি সার্টিফিকেট এখানে চলে আসবে। ওকে, আশা করি আমরা অ্যাসেটের এই পার্টটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরো কয়েক কিছু পার্ট আছে, সেগুলো আমরা একটু বলে নিই। ফাইন্যান্স পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমরা মোটর কারে চলে যাব। আপনার যদি মোটর কার থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা, গাড়ির নাম্বারটা, যেমন ঢাকা মেট্রো ল এবিসি, মানে অনেকগুলো বিষয় থাকে, এগুলো এখানে আমরা দেবো। দেন হচ্ছে এটা হচ্ছে গাড়ির নাম্বারটা, হ্যাঁ। তারপর মোটর কার কিনা, কার, মোটর সাইকেল, কার, জিপ, হ্যাঁ, এনি আদার্স থাকলে এনি আদার্স, সেটা আপনি কিভাবে পেয়েছেন, পারচেজ, ইনহেরিটেন্স, গিফট যেভাবে আসে। সেখানে সিসি নাম্বার, এটা হচ্ছে 120 সিসি, 150 সিসি, 2000 সিসির গাড়ি থাকে, হ্যাঁ। এখানে সিসি, কেডাব্লিউ এগুলো যার যে গাড়ির যেই ধরনের ইউনিট মেনশন করা সেটা এখানে দেবে। দেন হচ্ছে আমরা ভ্যালু এখানে দিয়ে দেবো। আপনি যদি গিফট পান তাহলে নিশ্চয়ই ভ্যালু থাকবে না, আপনি যদি ইনহেরিটেন্স পান তাহলে গিফট এটা ভ্যালু থাকবে না, আপনি পারচেজ করলে এখানে ভ্যালুটা আমরা দিয়ে দেবো। ডায়মন্ড, গোল্ড এখানে ক্ষেত্রে বলি, এখানে কিন্তু আপনার যদি ডায়মন্ড থাকে তাহলে ডায়মন্ড দিবেন, গোল্ড থাকলে গোল্ড, যেমন গোল্ড আমি দিলাম। এখন আরেকটা ব্যক্তি বললো যে আমার শুধু গোল্ড না, আমার গোল্ড আছে, ডায়মন্ড আছে, তখন তিনি কি করবেন, এখানে অ্যাড করবেন। এখানে গোল্ডের সকল ইনফরমেশন উনি দেওয়ার পরে দেন উনি 2025 ইউনিট বডি ভ্যালু আমি দিয়ে দিলাম।
দেন হচ্ছে গোল্ডের পর আমি এখানে প্লাটিনাম দিলাম, সিলভার দিলাম, ডায়মন্ড দিলাম, ডায়মন্ড দিই, হ্যাঁ। সেটা যদি ইনহেরিটেন্স হয় ইনহেরিটেন্স, কোয়ান্টিটি আসবে এখানে আমার একটু বেশি দিয়ে ফেলছি, সেটা তোলা, গ্রাম, কিলোগ্রাম, যাই হোক হোয়াট এভার যেটা আসুক সেটাই আমরা এখানে দিয়ে দেবো। ওকে, গোল্ডের যদি ভ্যালু না থাকে তাহলে আমরা 0 দিয়ে দেবো, গোল্ডের যদি আপনি গিফট হন তাহলে আমরা 0 দিয়ে দেবো। ফার্নিচারের ক্ষেত্রে এখানে ফার্নিচার কি ধরনের ফার্নিচার, আপনার চেয়ার, টেবিল, আপনার বাসায় ফ্রিজ, আলমারি, তারপরে হচ্ছে সবকিছু মিলে আপনি ফার্নিচারটাকে আপনি গিফট পেয়েছেন, পারচেস পেয়েছেন, মানে কিভাবে আপনি পেয়েছেন সেটা আপনি এখানে মেনশন করবেন। দেন হচ্ছে কোয়ান্টিটি, হয়তো আপনার বাসায় 15টা ফার্নিচার আছে, 15 ধরনের ফার্নিচার আছে, এই 15 ধরনটা দিয়ে দেবে, তারপর ভ্যালু ক্যালকুলেশন করবেন, 4 লাখ 5 লাখ টাকা হয়তো আপনার ফার্নিচার আছে, সবটা এখানে আপনি দিয়ে দেবেন। এটা হচ্ছে আমার ফার্নিচারের পার্টটা। দেন হচ্ছে আদার্স অ্যাসেট, আপনার যদি আদার্স কোনো অ্যাসেট থেকে থাকে যেটা খুবই সিগনিফিকেন্ট সেক্ষেত্রে এখানে আমরা ভ্যালুটা দেবো, তারপর রিলেটেড ডিটেলস লিখবো, মানে সেই অ্যাসেটের ডিটেলসটা লিখবো। দেন হচ্ছে এটা আমরা কমপ্লিট করবো। ওকে, আমরা এটাও আমরা শেষ করলাম, এটা আমরা করলাম। আমরা হচ্ছে ক্যাশে চলে আসি। ক্যাশ এখানে 3টা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। আমরা ক্যাশ ইন হ্যান্ড এখানে একটু দেখতে পাচ্ছি, আমার ক্যাশ ইন হ্যান্ডে যে টাকাটা আছে সেটা আমরা এখানে দেখবো। তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের ক্যাশ ইন হ্যান্ড আসলেই থাকে, কিন্তু যেদিন আমরা ফাইনাল ওই দিন হয়তো আমাদের কাছে 2000 টাকা আছে, কিন্তু বাস্তবিক অর্থে আমার হয়তো ক্যাশ ইন হ্যান্ডের টাকাটা কোনো এক বন্ধুর কাছে আছে বা কোনো কারো কাছে পড়ে আছে, সেটা আমি এখানে এখনো দেখাইনি, সেটা আমরা এখানে দেখাই দেবো। আর চেষ্টা করবো এখানে যে ডিফারেন্সটা আসে এই ডিফারেন্সটা ক্যাশ ইন হ্যান্ডে নিয়ে আসতে। যাই হোক, এইটা আপনার কাছে বেসিক্যালি কথা হচ্ছে এখানে আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ডে যা থাকবে আপনি সেটা এখানে দেখাই দেবেন। দেন হচ্ছে ব্যাংক নোট, ব্যাংকে হচ্ছে এখানে ক্লোজিং ব্যালেন্সটা, এখানে হচ্ছে ব্যাংকে আপনার ক্লোজিং ব্যালেন্সটা আপনি দেখাবেন। ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কোথায় সেই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ক্লোজিং ব্যালেন্স যা আছে সেটা আমরা এখানে দেখাই দেবো। ওকে, আমরা ক্যাশ ফান্ডেও দেখলাম, আমরা অ্যাসেট আউটসাইড বাংলাদেশ সেটাও, এইটা হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকে দেশের বাইরে থাকি, দেশের বাইরে আমার অ্যাসেট থাকতে পারে, আমার সম্পদ থাকতে পারে, সেটা টোটাল অ্যামাউন্টটা কত সেটা আমরা এখানে ভ্যালুটা দিয়ে দেবে। এটা ভ্যালু এবং এই ভ্যালু অলমোস্ট সেম, হ্যাঁ। অথবা যদি কোনো চেঞ্জ হয়, লাইক আমার ভ্যালু ফার্স্টে ছিল হয়তো 5 লাখ, এখন হয়েছে 10 লাখ, এখানে যে ভ্যালু কোনো চেঞ্জ হয় সেই ভ্যালুটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। সেটা আমরা কিভাবে পেয়েছি সেটা মেনশন করবো এবং এখানে ডিসক্রিপশনটা আমরা দিয়ে দেবো। তো এখানে যে পার্টগুলো আছে অলমোস্ট আমরা সবগুলো পার্টই একটু দেখেছি। আমরা আশা করি এখানকার প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেয়েছি। আমাদের আরো একটা ভিডিও আছে অ্যাসেট নিয়ে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে কথা বলেছি, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। ওকে, লাইবিলিটি পার্টটা আমরা যদি একটু আসি, লাইবিলিটি পার্টে আমাদের কি আছে, আমরা কারো কাছ থেকে যদি ব্যাংক থেকে আমরা লোন নেই, সেখানে বলা হচ্ছে বরোইং ফ্রম ব্যাংক অর আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এখানে যদি আমি কারো কাছ থেকে লোন নিই, লঙ্কা বাংলা থেকে লোন নিতে পারি, ডিরেক্ট ব্যাংক থেকে নিতে পারি, আমি ইসলামী ব্যাংক থেকে নিলাম, আমি শাহজালাল ব্যাংক থেকে নিলাম, যে কোনো ব্যাংক থেকে আমি এখানে লোন নিতে পারলাম, লোন নিলাম। সেই ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস, আপনি কোন পারপাসে নিয়েছেন এবং ব্যালেন্স অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আনসিকিউরড লোন, আপনার যদি কোনো আনসিকিউরড লোন থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে মেনশন করবেন। অর্থাৎ আপনি কোনো বন্ধু আপনার কোনো কাছ থেকে আপনি 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা আপনি লোন নিয়েছেন, সেই লোনের তার নামটা লিখবেন, তার টিন নাম্বার দিবেন, পারপাস দিবেন, দেন তারপর হচ্ছে ব্যালেন্স দিবেন। এবং আদার্স লোন অ্যান্ড অ্যাডভান্স অর ওভারড্রাফট, আপনি যদি কারো কাছ থেকে আদার্স লোন বা কেউ যদি নিয়ে থাকেন আপনি, অথবা আপনি বাসা ভাড়া বাবদ অ্যাডভান্স নিয়েছেন, সেটা আবার ব্যাক করে দিতে হবে, সেগুলো আপনি এখানে দিতে পারেন, কারণ সেটা আপনাকে এক ধরনের লাইবিলিটি, সেটা আপনাকে টুডে টুমোরো দিয়ে দিতে হবে। ওকে, আমরা একটু দেখলাম। এরপর হচ্ছে আদার্স আউটফ্লো, আমরা যদি এই পার্টগুলো আমরা চলে আসবে হচ্ছে ইনকামের পার্ট থেকে, এই পার্টগুলো চলে আসবে। এখানে আমার গিফট ডোনেশন, কোথাও যদি আমি গিফট করে থাকি সেই গিফটের অ্যামাউন্টটা আমার এখানে চলে আসবে। ওকে, গিফট ডোনেশন কন্ট্রিবিউশন যদি থেকে থাকে সেটা এখানে চলে আসবে। লস ডিডাকশন, আদার্স এক্সপেন্স যদি আমার থেকে থাকে, কোথাও বিজনেসের লস হয়েছে, এই বিষয়গুলো আমার এখানে চলে আসবে। ওকে, মৌলিক যে দুটো বিষয়, একটা হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটি, সেইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে লাস্ট হচ্ছে নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম, যাদের হচ্ছে রিটার্ন হচ্ছে পুরাতন রিটার্ন, যে আগে যাদের হচ্ছে পুরাতন রিটার্ন বলতে আমি মিন করছি যারা হচ্ছে প্রিভিয়াস ইয়ার রিটার্নটা সাবমিট করেছেন, তাদের একটা প্রিভিয়াস নিট অ্যাসেট থাকে, সেই নিট অ্যাসেটটা এখানে চলে আসবে। অ্যাসেটের পার্টগুলো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, এখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, অ্যাসেটের যে পার্টগুলো, লাইবিলিটি পার্টগুলো আমরা ধারণা নিতে পেরেছি। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্যাক্স পেমেন্টের পার্টটা আমরা একটু দেখবো। এখানে মোস্ট অফ দ্য জায়গা অটোমেটিক্যালি আমাদের চলে আসবে, ট্যাক্সের অ্যামাউন্টগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বাট এখানে আমাদেরকে যেই জায়গাটা আমাদের কাজ করতে হয়, দুটো জায়গা আমাদেরকে একটু বেশি খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপডেট ট্যাক্স পেমেন্ট, যারা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স দেয় অথবা টিডিএস দেয়,
সোর্স থেকে ট্যাক্সগুলো কাটা হয় তাদের জন্য হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ আপনি গাড়ি বাবদ EIT আপনার কাটা হয়েছে বা স্যালারি বাবদ আপনার ট্যাক্স কাটা হয়েছে, এই ধরনের যদি কোনো ইস্যু থেকে থাকে তখন আমরা আপডেট ট্যাক্স পেমেন্টে গিয়ে আমরা সেটাকে আপডেট করব। ওকে, এই আমরা আপডেট ট্যাক্স পেমেন্টে গেলে আমরা কিন্তু এই নতুন একটা পেজ বা উইন্ডোজে আমাদের নিয়ে আসবে। এখানে আমরা মূলত এই ট্যাক্স পেমেন্টের ইস্যুটা এখানে আমরা কাজ করব। সেটা কিভাবে কাজ করব চলুন আমরা এখানে একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লেম সোর্স। ক্লেম সোর্স ট্যাক্সে কি আছে? আইবাসের মাধ্যমে যারা স্যালারি পান, যারা হচ্ছে আইবাস ছাড়া স্যালারি পান, ব্যাংক ইন্টারেস্ট, প্রফিট, সঞ্চয়পত্র, এগুলো যেমন আমি যদি সঞ্চয়পত্রতে ক্লিক করি, আপনি যদি এখানে সঞ্চয়পত্রের নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সঞ্চয়পত্রের নাম্বারটা দিয়ে তারপর সিঙ্ক ফ্রম ইনকাম এখানে ক্লিক করলে চলে আসবে। ব্যাংক ইন্টারেস্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংক ইন্টারেস্ট এখান থেকেও দিতে পারেন, আর সিঙ্ক ফ্রম ইনকাম আপনি এখানে তো ইনকামে ক্লিক করলে আপনার যদি ইনকাম পার্টে যদি ব্যাংক ইন্টারেস্টের পার্টটা থেকে থাকে তাহলে কিন্তু সে ওখান থেকে নিয়ে আসবে। তারপর স্যালারি অ্যান্ড আদার্স, আপনার যদি স্যালারি এবং আদার্সে আপনি যদি স্যালারি থেকে আপনার ট্যাক্স কেটে থাকে তাহলে হচ্ছে এখানে আপনি সেটা ইনফরমেশন গুলো দেবেন। এবং প্রশ্ন হচ্ছে কিভাবে দেবেন, এটা হচ্ছে ডিপোজিট অথরিটি কে আপনার টাকাটা পেমেন্ট করছে। মোস্ট অফ দ্য টাইম আমাদের প্রতিষ্ঠান আমাদের টাকাগুলো দিয়ে থাকে। দেন হচ্ছে রেফারেন্স নাম্বার, এটা যে কোনো একটা রেফারেন্স নাম্বার আপনি ইউজ করতে পারেন, এবং রেফারেন্স ডেট এবং চালান ডেট আপনি চাইলে সেম দিতে পারেন। এখানে আপনি একটা রেফারেন্স নাম্বার দিবেন এবং হচ্ছে রেফারেন্স ডেট। দেন হচ্ছে চালান নাম্বারটা আমরা চালান নাম্বার থেকে নিয়ে নেব এবং ওই ডেটটা দিয়ে দেবো আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলো যখন আমার ট্যাক্স কাটা হয় তখন কিন্তু একটা চালান নাম্বার হয়, সেই চালান নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন। এখানে দেন বলা হচ্ছে চালান সার্টিফিকেট অ্যামাউন্ট। দেখা যায় একটা প্রতিষ্ঠান একসাথে 5 জন 10 জন কিংবা 50 জন এমপ্লয়ির স্যালারি থেকে ট্যাক্স কেটে জমা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা চালান নাম্বারের মধ্যে কিন্তু অনেকগুলো পার্সনের ট্যাক্সের টাকাটা দেওয়া হচ্ছে। তখন কিন্তু দেখা যায় এরকম হয় যে 50,000 টাকা জমা দিয়েছে 10 জন এমপ্লয়ির, সেক্ষেত্রে পার এমপ্লয়ির 5,000 টাকা করে হয়তো বা কাটা হয়েছে। তখন আমরা করব কি, এখানে 50,000 দেবো আর এখানে 5,000 টাকা, কারণ হচ্ছে 50,000 টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যেটা গভর্নমেন্টকে জমা দেওয়া হয়েছে, তার মধ্যে 5,000 টাকা হচ্ছে আমার জন্য কাটা হয়েছে, সুতরাং আমি এখানে 5,000 টাকা দেবো। সেটা কিভাবে দেওয়া হয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে সেই ব্যাংক সিলেক্ট করতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ এখানে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা সেভ দেব, তখন এখানে এই পার্টটা সেভ হয়ে যাবে। এখানে যদি আমার চালান 3টা 4টা 5টা যা থাকে সেটা আমরা এইভাবে এখানে দিয়ে দেবো। ওকে, আমরা একটা ডেমোটাই আপনাদেরকে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী স্টেপগুলো হচ্ছে ব্যাংক ফাইন্যান্স ইন্টারেস্ট, এটা তো আমি অলরেডি বলেছি, সঞ্চয়পত্র সম্পর্কেও বলেছি। যদি আদার্স কোনো কিছু থেকে থাকে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে, আদার্সের ক্ষেত্রে একটু বলে নেই, এইখানে আদার্সের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এর আগে যখন আমরা ফার্স্টের দিকে বলেছিলাম ব্যবসার ক্ষেত্রে আপনি যেমন এই যে এখানে আমরা যদি অ্যাক্টর, তারপর অ্যাডভার্টাইজিং বিল, বাংলাদেশ ব্যাংক, সিএনএফ এজেন্টের পেমেন্ট, এই যে সেকশনগুলো আছে এই সেকশনে যদি আপনার বিজনেস হয়ে থাকে এবং এই সেকশনে যদি আপনার ট্যাক্স কাটা হয়ে থাকে তখন কিন্তু আপনার এই সেকশন ধরেই আপনাকে ট্যাক্সের ডকুমেন্টেশনগুলোকে রেডি করতে হবে। ট্যাক্সে আপনি দেখা গেছে আপনার বলা হলো যে আপনার সেকশন 182-তে আপনার টিডিএসটা কাটা হলো, তখন আপনি সেকশন এটা সিলেক্ট করবেন এবং এই ইনফরমেশনগুলো দেবেন। এবং এইটার সাথে অবশ্যই মনে রাখতে হবে আপনার বিজনেসের ইনফরমেশনটাও সেখানে আমাদেরকে এই সেকশন 128টা আমাকে সিলেক্ট করে রাখতে হবে। ওকে, আশা করি আপনারা এই পার্টে এই অংশগুলো বুঝতে পেরেছেন এগুলো কিভাবে করতে হবে। ওকে, আমরা এটা দেখে ফেললাম। আমরা হচ্ছে ক্লেম AIT-তে চলে যাব। ক্লেম AIT-তে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে AIT অন কার্ড। AIT অন কার্ডের এখানে ট্রানজাকশন নাম্বার, এখানে দুটো জিনিস আছে, হচ্ছে ইউনিক কি এবং হচ্ছে ট্রানজাকশন নাম্বার। আমরা যদি অ্যাডভান্স ট্যাক্স বা AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা AIT-র দিকে তাকাই, অর্থাৎ গাড়ির উপর যে AIT-টা কাটা হয় সেখানে কিন্তু ইউনিক কোড থাকে, একটা ইউনিক কি থাকে এবং হচ্ছে ট্রানজাকশন নাম্বার থাকে। তো এটা মনে হয় আমরা একটু দেখতে পারি যে ওটা দেখে দেন হচ্ছে আমরা এখানে দেবো। এরপর আমরা সার্চে ক্লিক করলেই কিন্তু ওই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এখানে আমাদের তেমন কিছু করতে হবে। এটা BRT-র সার্ভার সাথে কিন্তু লিঙ্ক করা আছে, ওখান থেকে ইনফরমেশনগুলো চলে আসবে। AIT 154 সেম জিনিস, আমাদেরকে এটাকে চালান দিতে হবে, চালান দিয়ে তারপর হচ্ছে আমাদের এখানে করতে হবে, সেভ দিলে চলে আসবে। ট্যাক্স পেইড উইথ রিটার্নের সাথে যদি আমাদের কোনো ট্যাক্স আমরা কেটে থাকি সেটা আমরা এখানে দিতে পারি, এবং আরো একভাবে দেওয়া আছে সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। বাট আপাতত আমরা একটু জেনে নেব যে রিটার্নের সাথে আমরা হয়তো সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা দিয়েছি, সোনালী ব্যাংক আমাকে একটা চালান নাম্বার দিয়ে দেয়, তখন এই চালান নাম্বারটা এখানে দিয়ে আমরা যখন সেভ দিব তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এনভায়রনমেন্টাল সারচার্জ এখানে নেই, তাই এখানে কিছুই দেখাচ্ছে না। অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, আমরা সাধারণত অ্যাডজাস্টমেন্ট করি না ট্যাক্স রিফান্ডের জন্য, সেটা এখানে আসবে না। যখন আমরা রিফান্ডের জন্য করব তখন হচ্ছে
এখানে আমাদেরকে শো করে দিতে হবে। ওকে, আমরা কোনটার সাথে কিসের সাথে কোন বছরের সাথে আমরা রিফান্ড করব, কোথায় রিফান্ড করবো, এই ইনফরমেশনগুলো আমার এখানে চলে আসবে। ওকে, দেন হচ্ছে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখানে আমাদেরকে দেখাবে যে আমরা কোন কোন খাতে আমরা আসলে ট্যাক্সটা পেমেন্ট করেছি, এখানে সেই ইনফরমেশনগুলো আমার চলে আসবে। আফটার দ্যাট আমরা হচ্ছে গো ব্যাক টু রিটার্ন, আমরা আবার ব্যাক করব। এই ইনফরমেশনগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে ট্যাক্সের পোর্শনটা আমাদের কাজ করে। আমরা গো টু রিটার্নে চলে যাব। গো টু রিটার্নে যাওয়ার পর আমরা আবার দেখতে পারবো আমাদের পূর্ববর্তী রিটার্নের ইনফরমেশনগুলো। দেন হচ্ছে আমরা এখানে আর আমাদের তেমন কিছু নেই। হ্যাঁ, এখানে দেখেন 44,727, হ্যাঁ, এই অ্যামাউন্টটা আমাদেরকে পে করতে হবে। এই অ্যামাউন্ট আমরা দুভাবে পে করতে পারি। আমি বলেছিলাম যে পরবর্তীতে আরো একটা ভাবে আমরা দেখাই দেবো কিভাবে পে করতে। আমরা চাইলে ব্যাংকে সরাসরি জমা দিতে পারি, অথবা ব্যাংক, বিকাশ বা কার্ড এই মাধ্যমে আমরা পে করতে পারি। সেক্ষেত্রে আমাদের পে নাওতে ক্লিক করতে হবে। দেন এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কি কার্ডে দিতে চাই না ইন্টারনেট ব্যাংকিং করতে চাই, আমরা কি এই চালানে দিতে চাই নাকি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে চাই। হ্যাঁ, আমরা এই চালানের মাধ্যমে দিতে চাই, তাহলে আমরা কন্টিনিউ পেমেন্টে চলে যাব। দেন এরকম একটা অপশন চলে আসবে, আমরা কিভাবে দিতে চাই, মোবাইল ব্যাংকিং দিতে চাই, কার্ডে দিতে চাই, নাকি আমরা কোনো ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক হলে আমরা ব্যাংক সিলেক্ট করবো, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। অর্থাৎ এখানকার যে প্রসিডিওরটা এটা দেন ধাপে ধাপে আমরা সেটা ফিল আপ করে আমরা টাকাটা আমরা পেমেন্ট করে দিব। ওকে, এটা ছাড়াও আমরা চাইলে এই অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা আমরা কিন্তু চালানের মাধ্যমে আমরা এই চালানটা কেটে দেন হচ্ছে ব্যাংকে গিয়ে জমা দিতে পারি। সেক্ষেত্রে আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আমরা সেটাকে আপডেট করবো। ওকে, আমরা যদি একটু প্রসিড টু অনলাইনে নেক্সট অপশনে চলে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে প্রসিড টু অনলাইনে যাই, অনলাইন রিটার্ন সাবমিশন। আমরা এরকম একটা অপশন, আমরা এরকম ফাইনাল স্টেজে আমরা চলে আসবো। আমরা যদি একটু উপরের দিকে যাই, লাস্ট যেটা রিটার্ন ভিউ, আমরা রিটার্ন ভিউতে আমরা চলে গেলাম। রিটার্ন ভিউতে গেলে আমরা কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো। আমরা এখান থেকে কিন্তু রিটার্ন ভিউটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কোথায় কি আছে না আছে সেটা। এটা চাইলে আমরা কিন্তু সেভও করতে পারি। আমরা সেটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমরা এখান থেকে সেভ করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা সেভ করতে পারি। ওকে, এখান থেকে আমরা কিন্তু এটাকে সেভ করতে পারি। দেন হচ্ছে ফাইনালে গিয়ে আমরা সাবমিট রিটার্নে ক্লিক করব, দেন এটা সাবমিট হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা একটু দেখে নেব আমাদের কোনো ভুল আছে কিনা, কোনো কারেকশন করতে হবে কিনা। যদি আমাদের ভুল থাকে তাহলে আমরা কারেকশন করার জন্য আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে কিন্তু আমরা যেখানে আমার কারেকশন করা দরকার সেখানে আমরা কারেকশন করে নিব। তো আশা করি এই ভিডিওতে পুরো একটা রিটার্ন সাবমিশনের একটা ধারণা আমরা নিতে পেরেছি। আমরা কখন কোথায় এন্ট্রি দিতে হবে, কি করতে হবে সেটা সম্পর্কে আমরা একটা সম্মুখ ধারণা পেয়েছি। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগবে। এবং হচ্ছে এটা রিলেটেড আরো ডিটেলস ভিডিও আমাদের আছে, সেগুলো আপনারা একটু দেখবেন। আশা করি তখন জানতে পারবেন আরো ডিটেলসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।